কেন কিছু দেশ এত ধনী আর অন্যরা এত গরিব? এই প্রশ্নটা কিন্তু শুধু অর্থনীতিবিদদের না, আমাদের সবার মাথাতেই ঘোরে। চলুন না, আজ এই বিশাল রহস্যটার গভীরে ঢোকা যাক। যেমন ধরুন সুইজারল্যান্ডের কথা। এখানকার মানুষের গড় বাৎসরিক আয় প্রায় $94,000। একবার ভাবুন তো ব্যাপারটা। এই পরিমাণ অর্থ দিয়ে একটা সুন্দর নিরাপদ জীবন কাটানো খুবই সম্ভব। আর ঠিক তার উল্টো দিকে আছে বুরুন্ডির মতো দেশ। এখানের একজন মানুষের সারা বছরের আয় মাত্র $300 কাছাকাছি, মানে সুইজারল্যান্ডের একজনের একদিনের আয়ের থেকেও কম। এই পার্থক্যটা আসলেই অবিশ্বাস্য। তো প্রশ্ন হল, কেন এই আকাশ-পাতাল তফাত? এটা কি শুধুই কপাল বা ভাগ্যের খেলা, নাকি এর পেছনে আরও গভীর কোনো কারণ লুকিয়ে আছে? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই রহস্যটারই জট খুলব। আচ্ছা, এই রহস্য সমাধান করতে গেলে প্রথমেই যে ধারণাটা মাথায় আসে সেটা হলো ভূগোল। মানে এমন কি হতে পারে যে কিছু দেশ স্রেফ ভাগ্যের জোরেই এমন এক জায়গায় জন্মেছে যা তাদের এগিয়ে দিয়েছে? এই তত্ত্বটা বলে যে যেসব দেশের আবহাওয়া চাষের জন্য ভালো, যাদের নদী বা সমুদ্র আছে, মাটির নিচে প্রচুর প্রাকৃতিক সম্পদ, আর যেখানে অসুখ-বিসুখ কম, তারাই অর্থনৈতিকভাবে এগিয়ে যায়। ব্যাপারটা অনেকটা জন্মগত সুবিধার মতো, একটা লটারি জেতার মতো আর কি। কিন্তু গল্পটা যদি এতই সোজা হতো, তাহলে তো প্রাকৃতিক সম্পদে ভরা সব দেশই আজ ধনী হতো, তাই না? আর ঠিক এই কারণেই অনেক বিশেষজ্ঞ বলেন, ভূগোলই ভাগ্য নয়। তার মানে শুধু ভৌগোলিক অবস্থান দিয়ে পুরো ছবিটা বোঝা যাবে না। এই স্লাইডটা দেখুন, একদম পরিষ্কার হয়ে যাবে। একদিকে কঙ্গো, হীরা, সোনা, দামি খনিজে ভরপুর, কিন্তু দেশটা বিশ্বের সবচেয়ে গরিব দেশগুলোর একটা। আর অন্যদিকে জাপান, প্রাকৃতিক সম্পদ প্রায় নেই বললেই চলে, অথচ তারা বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তি। তার মানে আসল খেলাটা সম্পদ থাকা নিয়ে না, খেলাটা হলো সেই সম্পদকে কাজে লাগানো নিয়ে। তো ভূগোল যদি মূল কারণ না হয়, তাহলে আসল চালিকা শক্তিটা কি? আধুনিক অর্থনীতিবিদরা বলছেন, উত্তরটা লুকিয়ে আছে একটা দেশের প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে। আর এটাই হলো আমাদের তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রটা। এখন প্রতিষ্ঠান শুনেই কিন্তু কোনো বড় বিল্ডিং বা অফিসের কথা ভাববেন না, বরং ভাবুন এটা হলো একটা সমাজের রুল বুক বা খেলার নিয়ম। এই নিয়মকানুনগুলো, যেমন দেশের আইন, সম্পত্তির অধিকার, সামাজিক প্রথা, এগুলোই ঠিক করে দেয় যে দেশের অর্থনীতির খেলাটা কিভাবে খেলা হবে আর কারা জিতবে। ব্যাপারটা অনেকটা এরকম, একটা হলো এমন খেলার মাঠ যেখানে নিয়ম সবার জন্য সমান, যে কেউ চেষ্টা করে উদ্ভাবন করে বড় হতে পারে। আর অন্যটা হলো এমন একটা খেলা যেখানে কে জিতবে সেটা রেফারি আগে থেকেই ঠিক করে রেখেছে, আর বাকিরা শুধু অল্প কিছু মানুষের সম্পদ বাড়ানোর জন্য খেলবে। আর এর থেকে ভালো উদাহরণ আর কিছু হতে পারে না। ১৯৪৫ সাল পর্যন্ত উত্তর আর দক্ষিণ কোরিয়ার ভাষা, সংস্কৃতি, ইতিহাস, এমনকি ভৌগোলিক অবস্থান সবই এক ছিল। কিন্তু তারপর তাদের পথটা আলাদা হয়ে গেল, তাদের খেলার নিয়ম বদলে গেল। ফলাফল, এই যে রাতের স্যাটেলাইট ছবিটা দেখুন, দক্ষিণ কোরিয়া আলোয় ঝলমল করছে আর উত্তর কোরিয়া ডুবে আছে অন্ধকারে। একই জায়গা, একই মানুষ, শুধু ভিন্ন প্রাতিষ্ঠানিক কাঠামোর কারণে আজ তাদের ভাগ্য সম্পূর্ণ ভিন্ন। এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, তাই না? দেশগুলো কেন দুই রকম পথ বেছে নিল? কেন দক্ষিণ কোরিয়া একটা অন্তর্ভুক্তিমূলক পথ বেছে নিল আর উত্তর কোরিয়া ঠিক তার উল্টোটা? এর উত্তর পেতে হলে আমাদের তাকাতে হবে ইতিহাসের দিকে, যা আমাদের রহস্যের তৃতীয় এবং শেষ সূত্র। এই টাইমলাইনটা দেখুন, গল্পটা আসলে অনেক পুরনো। শুরু হয়েছিল যখন ইউরোপীয় শক্তিগুলো বিশ্বজুড়ে উপনিবেশ তৈরি করছিল। তাদের উদ্দেশ্য কিন্তু স্থানীয় মানুষের ভালো করা ছিল না, তাদের একটাই লক্ষ্য ছিল উপনিবেশ থেকে যত বেশি সম্ভব সম্পদ নিজেদের দেশে নিয়ে যাওয়া। আর এর জন্য তারা এমন সব শোষণমূলক নিয়মকানুন বা প্রতিষ্ঠান তৈরি করেছিল যা শুধু তাদের স্বার্থ দেখত। আর এখানেই ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডিটা। স্বাধীনতা পাওয়ার পরেও অনেক নতুন দেশ সেই পুরনো শোষণমূলক কাঠামো থেকে বের হতে পারেনি। ঔপনিবেশিক প্রভুরা চলে গেছে, কিন্তু তাদের বানানো সিস্টেমটা রয়ে গেছে, যা আজও অনেক দেশের উন্নয়নের পথে একটা বড় বাধা। তাহলে আমাদের এই পুরো আলোচনার শেষে আমরা কি পেলাম? ভূগোল, প্রতিষ্ঠান, ইতিহাস, এই সব সূত্রকে এক করলে ছবিটা কেমন দাঁড়ায়? চলুন শেষবারের মতো রহস্যের জটটা খুলে ফেলা যাক। একটা দেশের সম্পদকে যদি একটা রান্নার সাথে তুলনা করা হয়, তাহলে ভূগোল হলো আপনার হাতের কাঁচামাল বা উপকরণ। ইতিহাস হলো সেই পুরনো রেসিপি যা বংশপরম্পরায় চলে আসছে। আর প্রতিষ্ঠান হলো রান্নাঘরের নিয়মকানুন, যা ঠিক করে দেয় কে রান্না করবে আর রান্না করা খাবারটা কাদের পাতে যাবে। তার মানে শেষ কথা হলো, কোনো একটা জাদুকরী সমাধান নেই।
দেশের ধনী বা গরিব হওয়াটা কোনো একটা বিষয়ের উপর নির্ভর করে না, বরং ভূগোল, প্রতিষ্ঠান এবং ইতিহাসের এই জটিল মিশ্রণই একটা দেশের ভাগ্য গড়ে তোলে। একটাকে ছাড়া অন্যটা অসম্পূর্ণ। তাহলে প্রশ্নটা হল, দরিদ্র দেশগুলোর ভবিষ্যৎ কি? ইতিহাস বা ভূগোলের বাধা পেরিয়ে তারা কি নিজেদের ভাগ্য বদলাতে পারবে? এই শোষণমূলক প্রতিষ্ঠানগুলোকে কি বদলে ভালো প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব? এই প্রশ্নগুলোর উত্তরের উপরে কিন্তু আমাদের এই পৃথিবীর কোটি কোটি মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে।